গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে আমি লিজা জামান বরাবরের মতোই নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের গল্প শোনাতে। আচ্ছা, এই যে আমি নিয়মিত হয়ে আপনাদের গল্প শোনাচ্ছি, আপনারা শুনছেনও, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অনেকে লাইক দিচ্ছেন না। কেন বলুন তো? আপনাদের সমর্থন এবং সহযোগিতা ছাড়া আমি আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। তাহলে চলুন আর কোনো অভিযোগ না করে নতুন গল্পটি শোনা যাক। আজকে আপনারা শুনতে চলেছেন লেখক মানবেন্দ্র পালের গল্প অন্ধকার সিঁড়ি। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। সে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। এই কলকাতা শহরেই আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা মনে পড়লেই এখনো গায়ে কাটা দেয়। তখন আমার বয়স কতই বা হবে, 21 কিংবা 22। বিএ পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথাও চাকরি পাই না। তখন একদিন পিসে মশাইয়ের বাড়ি গিয়ে দেখা করলাম। পিসে মশাই একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সব শুনে তিনি আমায় ওর অফিসে দেখা করতে বললেন। তার কথা মতো একদিন ওর অফিসে যাবার জন্য প্রস্তুত হলাম। দিনটা খুবই বাজে ছিল। একে পৌষ মাসের শেষ, তার উপর অসময়ে 2-3 দিন ধরে টিপ টিপ করে বৃষ্টি, হাড় কাঁপানো কনকনে ঠান্ডা। 2 দিন পর বৃষ্টিটা সেদিন ছেড়েছিল, কিন্তু আকাশটা ছিল গোমরা মুখের মতো মেঘলা করে। মাঝে মাঝেই ঝোড়ো বাতাস। ঠান্ডা বাতাসে মুখ চোখে যেন সূচ পিচ্ছিল, কান দুটো যেন কেউ বরফের ছুরি দিয়ে কেটে দিচ্ছিল। সেই অবস্থায় বেরোচ্ছিলাম। আমার 6 বছরের ভাইপোটা সোয়েটার, কোট, মাঙ্কি ক্যাপ পরে সামনে এসে দাঁড়ালো। মাঙ্কি ক্যাপ পরে তাকে কেমন দেখাচ্ছিল সেটা জাহির করার জন্য সে আমার সামনে এসে হাত মুখের নানা ভঙ্গি করতে লাগলো। আমি ওকে আদর করে বেরোতে যাচ্ছিলাম। ও বললে, তোমার মাঙ্কি ক্যাপ নেই কাকু? তা তো বটে, আমার মাঙ্কি ক্যাপটা তো ট্রাঙ্কে পড়ছে, বড় একটা ব্যবহার করা হয় না। আজকের ওয়েদারেও যদি ওটা ব্যবহার করা না হয় তাহলে আর কবে হবে? আমি তখন আবার ফিরে গিয়ে মাঙ্কি ক্যাপটা বের করে সাইড ব্যাগে নিলাম। খুব দরকার হলে তারপরেই পরব। পিসি মশাইয়ের অফিসটা পার্ক স্ট্রিট আর ফ্রি স্কুল স্ট্রিটের মুখে। মস্ত বাড়ি আর পুরনো, বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। দিব্যি ঘষা মাজা। শুধু খুব উঁচুতে 1880 লেখা দেখে বোঝা যায় বাড়িটা ওই সময়ে তৈরি। বাড়িটার নিচের তলায় সব দোকান, আর পার্ক স্ট্রিটের দোকান মানেই বড় বড় কেতাদুরস্ত ব্যাপার। বাড়িটার ওপরতলাগুলোতে যে নানা ধরনের অফিস রয়েছে, রাস্তা থেকেই তা বোঝা যায়। ওদেরই মধ্যে 6 তলায় পিসে মশাইয়ের অফিস, কিন্তু ঢুকবো কোন দিক দিয়ে বুঝতে পারলাম না। আষ্টে পৃষ্ঠে শুধু দোকান আর দোকান। অনেক খোঁজ করে বাড়ির প্রায় পিছন দিকে লিফটের সন্ধান পেলাম, কিন্তু হাই, লোডশেডিং চলছে, লিফট অচল। কাজেই সিঁড়ির দিকে এগোলাম। ডান দিকে একটু এগিয়েই সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে হবে। লিফট যখন বন্ধ তখন সিঁড়িতে ভিড় হবার কথা, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় প্রাণী নেই দেখে অবাক হলাম। অবশ্য অবাক হওয়ার কিছুই ছিল না, কেননা এই বিশ্রী আবহাওয়াতে কেউ বাড়ি থেকে বেরোয়নি। নিতান্তই দায়ে পড়ে যারা এসেছিল তারা নিশ্চয় লোডশেডিং হবার আগেই ওপরে উঠে গেছে। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলাম। সিঁড়ি যে এত অন্ধকার তা প্রথমে বুঝতে পারিনি। খুব সাবধানে পা ফেলে ফেলে ওপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলো কাঠের আর বেশ চওড়া, তাই রক্ষে হোঁচট খাবার ভয় ছিল না। প্রথমটা অন্ধকারে উঠতে বেশ অসুবিধেও হচ্ছিল।
পকেট থেকে দেশলাই বের করে কাঠি জ্বালতে জ্বালতে উঠছিলাম। তারপর অন্ধকার ক্রমে চোখ সওয়া হয়ে গেল। 15-20 ধাপ ওঠার পরে খানিকটা সমতল মেঝে, এটুকু বেশ হাঁটা যায়। তারপর আবার খাড়া সিঁড়ি। বুঝলাম সমতল মেঝেগুলো এক এক তলা বোঝায়। আমি ধীরে ধীরে উঠছি। বাদিকে লিফটের অন্ধকার খাদ। অবশ্য পড়ে যাবার ভয় নেই, লোহার শিকের জাল দেওয়া। ডান দিকে নীরের দেওয়াল। দেওয়ালটাকে মনে হচ্ছিল যেন পাহাড়ের গা, কোথাও কোনো ফাঁকফোকর নেই। আমি উঠছি তো উঠছি। সিঁড়িটা এক অন্ধকার, তার উপর আবার নির্জন। ভাবলাম এরকম জায়গায় তো কাউকে ভুলিয়ে এনে দিব্যি খুন করা যায়। ভাবতেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল। এমনই কতক্ষণ উঠেছি। হঠাৎ খেয়াল হলো কতলা উঠলাম তা তো হিসেব করিনি। 2 তলা পার হয়ে যায়নি তো। এ কথা মনে হতে আবার নামতে লাগলাম। কি এক গেরো! নামছি তো নামছি। শেষে গ্রাউন্ড ফ্লোরে নেমে দম নিয়ে আবার উঠতে শুরু করলাম। এবার খুব হিসেব করে সিঁড়ি ভাঙতে লাগলাম। এই হলো 2 তলার মেঝে। আর কিছুক্ষণ পর এই হলো 3 তলার মেঝে, এই 4 তলা। উফ, এরই মধ্যে হাঁপিয়ে গিয়েছি। কিন্তু এতক্ষণেও কাউকে সিঁড়ি ভাঙতে দেখছি না কেন? কেউ না উঠুক, নামবেও না। তবে কি অন্য দিক দিয়ে আর কোনো সিঁড়ি আছে? আমি কি তবে ভুল করে পরিত্যক্ত কোনো সিঁড়ি দিয়ে উঠেছি? এ কথা মনে হতেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। হঠাৎ এই সময়ে সিঁড়িতে জুতোর শব্দ পেলাম। কেউ যেন ভারী ভারী পা ফেলে ওপর থেকে নিচে নেমে আসছে। অবাক হয়ে তাকাতেই দেখি স্যুটটায় পরা একটা সাহেব নামছে। তার টুপিটা নেমে এসেছে কপালের নিচ পর্যন্ত, 2 হাত কোটের পকেটে গোজা। কলকাতায় এখন বড় একটা সাহেব ম্যাম চোখে পড়ে না। আজ হঠাৎ সামনে সাহেব দেখে অবাক হলাম। সাহেব তখন একেবারে আমার ঘাড়ে এসে পড়েছে, অথচ পাশে যথেষ্ট নামার জায়গা। যেহেতু আমরা স্বাধীন দেশের নাগরিক, সেজন্য সাহেব দেখে ভয় পেলাম না। রীতিমতো বিরক্ত হয়ে বললাম, সাহেব, লোকের ঘাড়ে এসে পড়ছ যে, দেখে শুনে নামো। সাহেব আমার দিকে ফিরে তাকালো। উফ, কি ভয়ঙ্কর দৃষ্টি! আর চোখ দুটো, তা কি মানুষের চোখ? আমি কোনো রকমে পাশ কাটিয়ে দৌড়ে 3 ধাপ উপরে উঠে এলাম। তারপর আন্দাজে তলা হিসাব করে উপরে উঠতে লাগলাম। কিন্তু মনটা কিরকম বিভ্রান্ত হয়ে গেল। হঠাৎই মনে হলো এইমাত্র যাকে দেখলাম সে যেন ঠিক স্বাভাবিক মানুষ নয়, এমনকি বোধহয় মানুষও নয়। মানুষ নয় কেননা যে পায়ের শব্দটা সামনে থেকে পেয়েছিলাম, আমার পাশ দিয়ে যাবার সময় সেই শব্দটা আর পাইনি। সাহেবটা যেন বাতাসে ভর করে নেমে গেল। এই কথা মনে হতেই আমার গাটা কেঁপে উঠল। আর তখনই মনে হলো এই অন্ধকার সিঁড়িতে আরও কিছু মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে। ভাবতে ভাবতে মাত্র 5-6 ধাপ উঠেছি। হঠাৎ আমার পা দুটো যেন সিঁড়ির সঙ্গে আটকে গেল। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। দেখি মাত্র কয়েক ধাপ ওপরে একটা লোক দেওয়ালে ঠেসান দিয়ে সিঁড়িতে 2 পা ছড়িয়ে ঘাড় কাত করে বসে রয়েছে, আর তার গলা থেকে রক্ত পড়ছে। এই দৃশ্য দেখেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম। কিন্তু আমার চিৎকার শুধু এই দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। এ তো রীতিমতো খুন। আর এই খুনটা যে সাহেবটাই করে গেছে তাতে সন্দেহ মাত্র রইল না। আমি ভাবতে লাগলাম, এই মুহূর্তে আমার কর্তব্য কি? এখানে দাঁড়িয়ে থাকা কাজের কাজ নয়, উচিত নয়। সাহেবটা তো পালিয়েছে, এখন লোক ডেকে একে হাসপাতালে দেওয়া উচিত। এ কথা মনে হতেই আমি তরতর করে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম।
আমার পায়ে যে এত জোর তা আমি ভাবতেও পারিনি। আমি কখনো কখনো একসঙ্গে 2-3 ধাপ সিঁড়ি ডিঙিয়ে নামছিলাম। খুব অল্প সময়ের মধ্যেই একতলায় এসে পৌঁছালাম। দিনের আলো দুচোখ ভরে দেখলাম। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে খুন খুন বলে চিৎকার করতে করতে দোকানগুলোয় খবর দিলাম। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে লোক বেরিয়ে এলো। তারা আমার ভয়ার্ত মুখ দেখে বিপদের গুরুত্ব বুঝতে পারল। উন্মত্ত উত্তেজনায় জিজ্ঞেস করল, কোথায় খুন? আমি আঙুল তুলে সিঁড়িটা দেখিয়ে দিলাম। ওরা হৈ হৈ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। এবার আমি কি করব ভাবতে লাগলাম। না, এখানে থাকা উচিত নয়। এখনই পুলিশ আসবে। কে প্রথম দেখেছিল তাই নিয়ে খোঁজ তল্লাশ হবে। আমি শুধু শুধু জড়িয়ে পড়ব। তার চেয়ে কেটে পড়াই ভালো। এই ভেবে তাড়াতাড়ি পার্ক স্ট্রিট ক্রস করে সামনের ফুটপাতে গিয়ে দাঁড়ালাম। এরপরেই হলো আমার মতিভ্রম। বাড়ি চলে গেলেই হতো, তা নয়। কেবল মনে হতে লাগলো খুনটা নিয়ে শেষ পর্যন্ত কি হলো দেখলে হয়। এই ভেবে আবার রাস্তা পার হতে এগোচ্ছি। মনে হলো এটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ আমাকে দেখলে কেউ না কেউ চিনে ফেলবেই। আর তখন জেরার মুখে পড়তে হবে কখন কি অবস্থায় খুন হতে দেখেছিলাম, খুন করে কাউকে পালাতে দেখেছিলাম কিনা। আমি যে খুন করিনি তার প্রমাণ কি? তবু ব্যাপারটা শেষ পর্যন্ত কি হলো জানার জন্য এমনই কৌতূহল হলো যে আমি আবার রাস্তা পার না হয়ে পারলাম না। তবে হঠাৎ আমার মাংকি ক্যাপটার কথা মনে পড়ে গিয়েছিল। আমি ব্যাগ থেকে টুপিটা বের করে মাথা মুখ গলা ঢেকে নিলাম। চোখ দুটো শুধু বাইরে বেরিয়ে রইল। সিঁড়ির মুখে গিয়ে দেখি লোকে লোকারণ্য, কিন্তু আশ্চর্য, ডেড বডিটা কোথাও নেই। খুনিটা ধরা তো দূরের কথা, পুলিশও আসেনি। অথচ লোকগুলো মারমুখ, কাউকে যেন খুঁজছে। একটু কান খাড়া করে থাকতেই শুনলাম একজন আরেকজনকে বলছে, কোথায় খুন? সব মিথ্যা। আমি অবাক হলাম। কেউ খুন হয়নি? কিন্তু আমি যে দেখলাম একজন সিঁড়িতে পা ছড়িয়ে দেওয়ালে মাথা গুজে পড়ে রয়েছে। তারপরে যে কথাগুলো কানে এলো তা শুনে রক্ত হিম হয়ে গেল। সবাই উত্তেজিত হয়ে বলছে, সব মিথ্যা, সেই ধাপ্পাবাজ ছোকরাটাকে একবার পেলে হয়। আমি তখন বেপরোয়া হয়ে একজন বুড়ো গোছের লোককে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মশাই? সে বললে, একটা ছোকরা হঠাৎ ওপর থেকে নেমে এসে রটিয়ে দিল সিঁড়িতে একটা খুন হয়েছে। শুনে সবাই ছুটল, কিন্তু কোথাও কিছু নেই। মনে মনে ভাবলাম, তাহলে তো কেউ খুন হয়নি। তাহলে আমি কি দেখলাম? কিন্তু তা নিয়ে তখন মাথা ঘামাবার আর সময় ছিল না। উত্তেজিত একদল লোক কেবলই চেঁচাচ্ছে, কোথায় সে ধাপ্পাবাজটা? ধরো তাকে, নিশ্চয়ই বেশি দূর পালাতে পারেনি। আর একজন বললে, ধরতে তো লোক ছুটেছে, কিন্তু চিনবে কি করে? খুব চেনা যাবে। একজন উৎসাহী মস্তান চেঁচিয়ে উঠল, আমি দেখেছি, তার কপালে মস্ত একটা আঁচিল আছে। সর্বনাশ! তাড়াতাড়ি মাংকি ক্যাপটা ভালো করে টেনে সরে এলাম। পালাতে হবে, কিন্তু পালাবো কোথায়? গলির মুখ থেকে ফুটপাত পর্যন্ত ভিড়। তারা বলছে, ধাপ্পা দিবার কারণটা কি? নিশ্চয়ই কোনো বদমতলব আছে, পাকড়াও। কিন্তু কোন দিকে গেল? ওই দিকে, ওই দিকে। আমার হাত পায়ের তখন প্যারালাইসিস রোগীর মতো অবস্থা। এখনো যে একবারে ওর মধ্য থেকে ধরা পড়িনি তা শুধু ওই মাংকি ক্যাপটার জন্য। কিন্তু লোকগুলো যেভাবে আমার দিকে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে যেন আমাকেই সন্দেহ করছে। মাংকি ক্যাপটা যদি একবার তুলে নেয় তাহলেই গেছি। এই শীতেও সোয়েটার ভিজিয়ে ঘামছি। কি করে পালাবো? চারিদিকে ক্ষিপ্ত লোক। আমার চোখ মুখের যা অবস্থা, আমি বেশ বুঝতে পারছিলাম কেউ ভালো করে নজর করলেই ধরে ফেলবে আমি সে। হঠাৎ দেখলাম
কয়েকজন লোক আমার দিকে আসছে। কি করব, কোথা দিয়ে কেমন করে পালাবো ভাবছি। এমনি সময়ে কারেন্ট এসে গেল। আমি তাড়াতাড়ি লিফটের কাছে গিয়ে দাঁড়ালাম। একটু পরে লিফট চালু হলো। আমি লিফটে উঠে পড়লাম। আমার সঙ্গে এবার উঠল আরও কয়েকজন ভদ্রলোক। সোজা চলে গেলাম 6 তলায় পিসিমশাইয়ের নিশ্চিত হেফাজতে। ঘটনাটা এখানেই শেষ হওয়া উচিত ছিল। তা যে হয়নি সে শুধু আমার কপাল দোষে। 7 দিন কেটে গেছে। এই 7 দিন ধরে শুধু একটা কথাই মনে হয়েছে। সেদিন অন্ধকার সিঁড়িতে যা দেখেছিলাম তা সবই কি ভুল? সে যে সাহেব যার কপাল পর্যন্ত ঢাকা টুপি, হিংস্র ভয়ানক চোখ, সেই যে ঘাড় কাত করে পড়ে থাকা মৃতদেহ, সব ভুল। শেষ পর্যন্ত আবার সেই সর্বনেশে কৌতূহল ঘাড়ে চেপে বসল। ঠিক করলাম আবার একদিন ওই সিঁড়ি দিয়ে উঠব। দেখি তেমন কিছু চোখে পড়ে কিনা। যেমনি ভাবা তেমনি কাজ। আবার একদিন সেই সিঁড়ির সামনে এসে দাঁড়ালাম। আজ লোডশেডিং নয়, চারিদিকে আলোয় আলো, লিফটও চলছে, কিন্তু আমি সিঁড়ি দিয়েই উঠতে লাগলাম। সিঁড়ি আজও নির্জন। লিফট থাকতে কে আর কষ্ট করে সিঁড়ি ভাঙে? শুধু আমি একাই উঠছি। সিঁড়ির প্রতিটি বাঁকে আলো। 1 তলা, 2 তলা, 3 তলা করে উঠতে লাগলাম। 5 তলার কাছে যেতেই থমকে দাঁড়ালাম। কি করে কেমন করে যেন মনে হলো এই সে জায়গাটা। ভালো করে বোঝার জন্য দেওয়ালটার দিকে এগোচ্ছি। আর ঠিক তখনই সব আলো নিভে গেল। আমি নিশ্চিত জানি এটা লোডশেডিং ছাড়া কোনো অলৌকিক ব্যাপার নয়, কিন্তু তবু কেন যেন সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এক মুহূর্তে মনে হলো আমি অন্ধকার সমুদ্রের মধ্যে দিশাহারা হয়ে দাঁড়িয়ে আছি। আর ঠিক তখনই একটা কনকনে হাওয়া বদ্ধ সিঁড়িতে আর্তনাদ করে আছড়ে পড়ল। তারপরেই একটা বরফের মতো কঠিন ঠান্ডা হাত যেন আমার মুখটা চেপে ধরবার চেষ্টা করল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু পারলাম না। তারপর কি করে যে নিচে নেমে এসেছিলাম বলতে পারবো না। বাইরে তখন শেষ পৌষের মিষ্টি রোদ ঝলমল করছে। পরে পিসিমশাইয়ের কাছে শুনেছিলাম আমি একাই নই, ওই দৃশ্যটা আরও 2-4 জন দেখেছে। তবে একটি বিশেষ দিনে, বিশেষ সময়ে। আমার দুর্ভাগ্য, সেই বিশেষ দিন আর বিশেষ সময়েই আমি সেদিন অন্ধকার সিঁড়ি দিয়ে উঠছিলাম। কিন্তু পরের একদিনকার ঘটনাটা, ওই যে কনকনে ঠান্ডা হাওয়া, বরফের মতো ঠান্ডা হাত, ব্যাপার কি? না, বুদ্ধিতে সব কিছুর ব্যাখ্যা চলে না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন গল্প অন্ধকার সিঁড়ি শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যে কোনো গঠনমূলক উপদেশ আমার চলার পথকে আরও সহজ করে দেবে। আমি চাই এই সুস্থ বিনোদন আপনাদের মাঝে ছড়িয়ে যাক। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার আপনজনদেরকে অনেক যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।